প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে 2025-এ তোমরা যারা ক্লাস নবম শ্রেণীতে উঠলে অর্থাৎ ক্লাস 9-এ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, তো তোমাদের এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজ আমি তোমাদের যে প্রথম নম্বর যে পেজটি রয়েছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন, সেই যে পেজটি রয়েছে ওই পেজে সমস্ত প্রশ্নের উত্তর আজকে সমাধান করাবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, এখানে আমি প্রশ্ন এবং তার উত্তরগুলো সাজিয়ে নিয়েছি সুন্দর করে, ঠিক আছে? পিডিএফ আকারে তোমাদের সামনে শো করে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং খাতায় উত্তরগুলো লিখে নাও, ঠিক আছে? চলো দেখো, ফার্স্ট তোমাদের বলা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা, যেহেতু প্রশ্ন এটা একটা, এরকমই এরপর থেকে তোমাদের স্কুলগুলো আরম্ভ হবে অর্থাৎ মডেল সেটগুলো। দেখো, আজকে আমরা এই পেজের সমাধান করছি। বিকল্পগুলির থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, এখানে আমি প্রশ্ন আর উত্তরটা বলে দেবো, ঠিক আছে? তাড়াতাড়ি হয়ে যাবে। উত্তর মেরুতে রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুবতারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায় তা হলো, উত্তর করবে 90 ডিগ্রি কোণ, অপশান বি করবে 1 দাগের উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, 2 দাগের প্রশ্ন, একটি বহিস্থ গ্রহের উদাহরণ দাও, উত্তর করবে বৃহস্পতি, অপশান এ করবে 2 দাগের প্রশ্নের উত্তর। বলেছে দেখো 3 দাগের প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। কি বলা হচ্ছে, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ, বোঝা গেল? তারপরে দেখো, অর্থাৎ অপশান এ করবে 3 দাগের প্রশ্নের উত্তর। 4 দাগের প্রশ্ন দেখো, আবর্তন গতির ফলাফল হলো, উত্তর করবে দিন রাত্রির সংঘটন, এখানে সি করবে উত্তরটি, সি, ঠিক আছে? পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন, মানবিক সম্পদের উদাহরণ হলো, উত্তর করবে শ্রমিক, অপশান বি করবে উত্তরটি। পরবর্তী 6 দাগের প্রশ্ন দেখো, যে শ্রেণীর কয়লা দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম তা হলো, মানে কোন কয়লাটা পোড়ালে ধোঁয়ার পরিমাণটা কম হয়, এখানে করবে অ্যান্থ্রাসাইট, ঠিক আছে? অ্যান্থ্রাসাইট করবে এখানে অ্যান্থ্রাসাইট, এই উত্তরটা করবে অপশান বি। পরবর্তীতে দেখো 8 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন এমসিকিউর, খনিজ তেল পাওয়া যায় প্রধানত, উত্তর করবে পাললিক শিলায়, কিন্তু খনিজ তেলটা পাওয়া যায়। পরবর্তী দেখো, নেক্সট আমরা বিভাগ খ আলোচনা করব। দেখো কি বলা রয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। এখানে দেখো ফার্স্ট 1 দাগে কি বলা রয়েছে, এখানে দেখো মানে 2-1 বলা রয়েছে, দেখো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা কিন্তু সত্য, এই জন্য ঠিক লিখে দিয়েছি। 2 দাগে দেখো কি বলা রয়েছে, পশ্চিম গোলার্ধের, বলেছে আরেকবার বলছি, দেখো পশ্চিম গোলার্ধের দেশগুলো প্রথমে সূর্যোদয় ঘটে, এটা কিন্তু ভুল, এটা ভুল হবে, সাইডে লেখাটা থেকে গেছে, আমি স্ক্রিনে লিখে দিয়েছি, ভুল হবে এটা। তারপরে দেখো নেক্সট, তারপরে দেখো 2 বি কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীতে নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান প্রায় 43 কিমি। তারপরে দেখো 2 দাগে অর্থাৎ বীর 2, ঠিক আছে? দেখ নাম্বারগুলো দেখে রাখবে। পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত, ছায়াবৃত্ত নামে পরিচিত। পরবর্তী দেখো সিতে স্তম্ভ মেলাও, কস্তম্ভ খস্তম্ভ। 1 দাগে কি বলা হয়েছে, দেখো ম্যাগনেটাইট, অপশান সি করবে উত্তরটি, অর্থাৎ আকরিক লৌহ। 2 দাগে সম্পদ, অপশান এ করবে অভাব মোচনের ক্ষমতা। 3 দাগে দেখো কি বলা হয়েছে, প্রবাহমান সম্পদ, বি করবে অর্থাৎ সৌরশক্তি। আমি এখানে পেন দিয়ে লিখে দিয়েছি এসিবি, উত্তরটি এরকম করে নেবে, তোমরা টেনে করে নেবে, অর্থাৎ আমি টেনেও দেখিয়ে দিচ্ছি। 2 এ, তারপরে দেখো 1 সি, তারপরে দেখো প্রবাহমান সম্পদ, এটা হবে বি অর্থাৎ সৌরশক্তি একটি প্রবাহমান সম্পদ, এভাবে তোমরা টেনে করে নেবে। তারপর দেখো 2 ডিতে বলেছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। অধিবর্ষের বছরটিতে মোট দিন সংখ্যা কত? এখানে একটাই প্রশ্ন তোমাদের দিয়েছে, 1 নাম্বারের উত্তরটা হবে 366 দিন। যে বছরটি অধিবর্ষ হবে সেই দিন কিন্তু, মানে সেই বছরটা, সেই দিন নয়, সেই বছরটা 366 দিন হবে, আর না হলে বাকি বছরগুলো কিন্তু 365 দিন হিসাব করা হয়, বোঝা গেল? তারপর দেখো নেক্সট আমরা বিভাগ গ আলোচনা করব। 3 দাগে কি বলা রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সংক্ষেপে লেখো। বিকল্প গুলি লক্ষণীয়, ঠিক আছে? বিকল্পগুলি লক্ষণীয়। দেখো 3 দাগের 1, এই প্রশ্নটা কি বলেছে, আচ্ছা এখানে আমি পেজ নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছি, তোমাদের যাদের রায়মার্টিনের যে সহায়িকা, সেই সহায়িকা যদি থেকে থাকে সেই সমস্ত সহায়িকার পেজ নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছি এখানে সাইডে, ঠিক আছে? 1 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। আমি এখানে উত্তরগুলো দেখে দেবো যেহেতু, তবুও আমি পেজ নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছি, চাইলে তোমরা সব রকম সুবিধা পাচ্ছ এখান থেকে, ঠিক আছে? দেখো পৃথিবীর গোলাকার আকৃতি যেহেতু প্রমাণ দিতে বলেছে, এখানে আমি 3টি প্রমাণ তোমাদের সামনে 1, 2, 3 এভাবেই তুলে ধরেছি, দেখে নাও। দেখো গোলাকার ছায়া,
এই প্রমাণটা দিতে পারো। কি বলা রয়েছে এই প্রসঙ্গে? চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে, এই ছায়া গোলাকার দেখায়, যেখানে গোলাকার বস্তু ছায়াই একমাত্র গোলাকার হয়, সুতরাং পৃথিবীর আকৃতি গোলাকার। এর থেকে একটা প্রমাণ পাওয়া যায়। এটা গেল প্রথম নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে কি দিয়েছি? দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কে কি বলা রয়েছে এই প্রসঙ্গে দেখে নাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গেছে যে সৌরজগতের সব গ্রহই গোলাকার, পৃথিবীর একটি গ্রহ, অতএব পৃথিবীর আকৃতি গোলাকার হওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে বোঝা গেল সব গ্রহ যেহেতু গোলাকার, সেদিক দিয়ে পৃথিবীও তো একটা গ্রহ, তো পৃথিবীর আকৃতি গোলাকার হওয়া বাঞ্ছনীয়। এটাই একটা ধারণা করে নেওয়া হয়েছে এবং প্রমাণ সাপেক্ষে পাওয়া যায়। তারপর দেখো 3 দাগে দেখো কি বলা রয়েছে? সূর্যোদয় ও সূর্যাস্ত। পৃথিবী সমতল হলে ভূপৃষ্ঠের সর্বত্র একই সময় সূর্যোদয় মানে সূর্যাস্ত হতো। পৃথিবী গোলাকার বলেই পূর্বের দেশগুলি আগে এবং পশ্চিমের দেশগুলি পরে সূর্যোদয় সূর্যাস্ত হয় আর কি, দুটোই হয়। এই 3টি পয়েন্ট তোমরা দিয়ে দেবে, সহজ সহজ রয়েছে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা পুরোপুরি কমপ্লিট করতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এই অথবার প্রশ্ন, জিপিএস এর দুটি ব্যবহার লেখো। এই প্রশ্নটার উত্তর এখানে আমি দেখিয়েছি। দেখো কি লিখবে, দেখো জিপিএস এর দুটি ব্যবহার বলেছে, তার আগে জিপিএস সম্পর্কে একটু লিখতে হবে। দেখো মহাকাশ থেকে জিপিএস এর ফুল ফর্ম কি বলতো? ফুল ফর্ম মানে সম্পূর্ণ নাম গ্লোবাল প্রসাইটিং সিস্টেম। এর কৃত্রিম উপগ্রহগুলি বিশেষ ধরনের সিগন্যাল পৃথিবীর দিকে প্রেরণ করে। ভূপৃষ্ঠে মানুষের কাছে জিপিএস গ্রাহক যন্ত্রগুলো জিপিএস রিসিভার এই সিগন্যাল সংগ্রহ করে। এর জিপিএস রিসিভার থেকে নানান তথ্য আমরা পাই। এবারে দেখো ব্যবহারগুলো এভাবেই তোমরা দেখাবে। এক নম্বর ব্যবহার কি বলবে? পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ জানা যায়, এর ফলে ওই স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তাহলে জিপিএস এর ব্যবহারে এটা জানা যায়, এটার ব্যবহার গেলে একটা। তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট দেবে তোমরা, বা 2 নম্বর ব্যবহারটা লিখবে যাই বলো না কেন, যে কোনো স্থানের সঠিক উচ্চতা জানা যায়। 3 নম্বর যে ব্যবহারটা লিখবে, ভূপৃষ্ঠের গঠন ও ধরন সংক্রান্ত তথ্য পাওয়া যায় জিপিএস এর মাধ্যমে। এই ব্যবহারগুলো দিয়ে দিবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 2 দাগের প্রশ্ন। 23শে সেপ্টেম্বর 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর লিখবে এভাবেই। দেখো 23শে সেপ্টেম্বরের অবস্থান সূর্যের আর কি লিখবে, 23শে সেপ্টেম্বর তারিখে সূর্য এইভাবেই নিরক্ষরেখা মানে একইভাবে নিরক্ষরেখায় 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি উপর লম্বভাবে কিরণ দেয়, এটাই লিখবে। পরবর্তীতে 22শে ডিসেম্বর বলেছে, তো 22শে ডিসেম্বরের উত্তরটা এভাবেই দেবে যে 22শে ডিসেম্বর তারিখে পৃথিবী একই স্থানে সূর্য মকর ক্রান্তি রেখায় 23.5 ডিগ্রি উপর লম্বভাবে কিরণ দেয়। তারপরে দেখো আমরা পরবর্তী প্রশ্ন অথবার প্রশ্ন কি বলা রয়েছে দেখো অথবার প্রশ্ন রবিমার্গ কি, ঠিক আছে। এই অথবার প্রশ্নটার উত্তর দেখে নাও। রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি যেটাকে বলা হয়, অর্থাৎ ইলিপ্টিক, এটাকে ইংলিশে বলা হয়, বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর কি লিখবে? রবিমার্গ এভাবে পয়েন্ট করবে। রবি অর্থে সূর্য, মার্গ অর্থে পথকে বোঝানো হয়। আপাত দৃষ্টিতে যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবী চারিদিকে সঞ্চারণশীল বলে মনে হয় তাকেই রবিমার্গ বা ইলিপ্টিক বলে হয়। সূর্যের আপাত বার্ষিক গতি বলাও হয় একে। সৃষ্টি কিভাবে হয়েছে এটাও দিতে হবে, সময়কাল এটাও দিতে হবে। সৃষ্টিটা দেখে নাও। পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 64 ডিগ্রি কোণ হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় রবিমার্গের সৃষ্টি হয়। সময়কাল 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত উত্তরায়ণকালে সূর্য উদয় কর্কটক্রান্তিমুখী এবং 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণায়নকালে সূর্যের মকরক্রান্তি কেন্দ্রমুখী বিচরণের জন্য এই অবস্থা সৃষ্টি হয়। বোঝা গেল? তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে। দেখো 3 দাগের প্রশ্ন, কোন নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার 2টি শর্ত উল্লেখ করো। 3 দাগের প্রশ্ন, দেখো কি বলবে, এইখান থেকে তোমাদের উত্তরটা লিখতে হবে এভাবেই, এই যে উপযোগিতা। হ্যাঁ, তো এখানে তার আগে দিতে হবে কোনো বস্তু বা অবস্তুকে তখনই আমরা সম্পদ রূপে গণ্য করতে পারি তার মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকতে হবে: উপযোগিতা, কার্যকারিতা,
প্রয়োগযোগ্যতা, গ্রহণযোগ্যতা, সার্বজনীনশীলতা, আরও রয়েছে, আমি এখানে কয়েকটি পয়েন্ট দেখিয়েছি। তো তোমরা এই পয়েন্টগুলো লিখবে এবং পয়েন্টের পরিপ্রেক্ষিতে বর্ণনাগুলো দিতে হবে। বর্ণনাগুলো এবার কি বলা রয়েছে দেখো, উপযোগিতা। এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে বর্ণনা কি দিবে? উপযোগিতা বলতে সম্পদের সেই গুণকে বোঝায় যা সম্পদ মানুষের অভাব মোচন করে। সম্পদের এই উপযোগিতা প্রযুক্তি উন্নতির সঙ্গে বাড়তে থাকে। যেমন কয়লা এক সময় শুধু জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে কয়লা থেকে নানান উপায়ে দ্রব্য তৈরি হয়, অর্থাৎ কয়লা উপযোগিতা বৃদ্ধি পেয়েছে। কার্যকারিতা কি লিখবে না, সম্পদের কার্যকারিতা অর্থাৎ কাজ করার ক্ষমতাকে বোঝানো হয়। যেমন জল তৃষ্ণা মেটায়, পরিবহন হিসাবে কাজ করে, ঠিক আছে। তারপরে দেখো বিদ্যুৎ তৈরিতে কাজ করে, শিল্পে ব্যবহৃত হয়, অর্থাৎ জল হলো একটি সম্পদ। তারপর দেখো প্রয়োগযোগ্যতা, এদিক দিয়ে কি দিবে এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে? যে বস্তু ব্যবহার যতই বেশি, মানুষ ততই বেশি প্রয়োগ করে। যেমন কি কয়লার তুলনায় কয়লার থেকে যে উৎপন্ন তাপবিদ্যুৎ, সেই তাপবিদ্যুৎ মানুষের প্রয়োজন বেশি। গ্রহণযোগ্যতা কি লিখবে? কেবলমাত্র সামাজিক ও ধর্মীয় বাধা নিষেধ ছাড়া সম্পদ সকলের কাছে গ্রহণযোগ্য উপাদান। যেমন কি না হচ্ছে তোমার গোবর সকলের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু খাদ্যশস্য রূপে ধান গম প্রায় সর্বত্র। আচ্ছা, গম কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু ধান গম খাদ্যশস্য হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য। সার্বজনীনতা এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে কি লিখবে? 5 নম্বর পয়েন্ট আর কি, সম্পদের নিজস্ব গুণাবলীর জন্য এর ব্যাপক ও সার্বজনীন চাহিদা রয়েছে। যেমন কি জল আলো বাতাস প্রয়োজন সকলের কাছেই আবশ্যিক এগুলোর। তারপর তোমাদের প্রশ্ন ছিল সম্পদ কাকে বলে, দেখে নাও কি বলবে এই প্রশ্নের উত্তরে, যে এখান থেকে এতটা লিখতে হবে। কি লিখবে দেখো, সম্পদ কি লিখবে? ইনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স অনুযায়ী সম্পদ হলো পরিবেশের সেই সকল বিষয় যা মানুষের চাহিদা ও সামাজিক লক্ষ্য মেটাতে বা লক্ষ্য পূরণ করতে সাহায্য করে। অর্থাৎ সম্পদ হলো মানুষের নির্দিষ্ট লক্ষ্য পূরণের উপায় মাত্র, একটি কোনো রকমের জড় পদার্থ বা বস্তু নয়। তাহলে সম্পদ কিন্তু কোনো রকমের জড় পদার্থ বা বস্তু নয়, বোঝা গেল। তারপর দেখো বিখ্যাত জার্মান সম্পদ শাস্ত্রকার জিমারম্যানের দেওয়া সম্পদের সংজ্ঞাটি সবচেয়ে গ্রহণযোগ্য। তাহলে এত বিজ্ঞানীর মধ্যে জিমারম্যানের যে তত্ত্বটা, সেই যে তত্ত্বটা, তিনি যে সম্পদ সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন বা তত্ত্ব দিয়েছেন, সেটাই সকলের কাছে গ্রহণযোগ্য, এটাই বলা রয়েছে। তার মতে মানুষের ব্যক্তিগত অভাব বা সামাজিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট স্থান বা কালের গতির মধ্যে কার্যকারী ভূমিকা গ্রহণ করাই হলো সম্পদ, এটাই লিখবে। তো এই ছিল টোটাল তোমাদের। তারপরে দেখো আমরা পরবর্তী প্রশ্নগুলো যেগুলো রয়েছে দেখবো। দেখো পরবর্তী প্রশ্ন কি দেওয়া রয়েছে, দেখো এবারে আমরা বিভাগ ঘ আলোচনা করছি। সৌরজগতে অন্যান্য গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবী জীবগুলির আবাসস্থল, বক্তব্যটি সাপেক্ষে 3 যুক্তি দাও। এটা তোমরা তোমাদের এই যে রায়মার্টিন সহায়িকা, সেই রায়মার্টিন সহায়িকাতে পেয়ে যাবে, ঠিক আছে। 13 নম্বর পৃষ্ঠা থেকে রয়েছে। এখানে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এবং আলোচনা করে দিচ্ছি, শুনেও নাও। দেখো কি বলা রয়েছে, সৌরজগতের একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মানুষের আবাসস্থল রূপে পৃথিবী যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার জন্য এখানে এইরকমই ভাষাটা দেওয়া রয়েছে যে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবারে দেখো কোন কোন ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, অনেক ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, তার মধ্যে আমি এখানে কয়েকটি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এগুলো খাতায় লিখে নিতে পারো। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অনুকূল অবস্থান। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই দূরত্বে পৃথিবী যেমন বুধ বা শুক্র গ্রহের মতন খুব উষ্ণ হয়ে ওঠে না, তেমনি বৃহস্পতি বা নেপচুনের মতন খুব শীতলও হয়ে যায় না। এই দূরত্বে পৃথিবীর গড় উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ নিম্ন আর কি। আর সর্বোচ্চ তো এখন আমাদের যা কন্ডিশন 39, 40, 41 হয়ে গিয়েছিল 2024-এ। এবছর কি হয় 42, 43 হয়ে যাবে হয়তো 2024 সালে, পর 2025-এর কথা বলছি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বছর যে গরমটা আসছে আমাদের কারেন্ট সিচুয়েশন, সেটার কথা বলছি আর কি। দেখো 2 দাগের যে পয়েন্টটা তোমরা দেবে, দেখো আকৃতিগত পার্থক্য। মহাকাশ থেকে তোলা ছবি বা দূরবীক্ষণ যন্ত্রে পৃথিবীকে কখনো গোলাকার, অভিগত গোলাকার, সমতল বলে মনে হয়। পৃথিবীর আকৃতি আসলে পৃথিবীর মতো, সৌরজগতে অন্যান্য গ্রহের সঙ্গে এর আকৃতিগত কোনো মিলন নেই বা মিল নেই, যা বলো না কেন। এবারে লাস্ট আর একটা পয়েন্ট দিয়েছি এখানে, দেখো অনুকূল পরিবেশ, 3টি পয়েন্ট দিয়েছি। দেখো কি লিখবে,
সূর্য থেকে প্রাপ্ত তাপের পরিমাণ, পৃথিবীতে প্রাণের সৃষ্টি অর্থাৎ অরিজিন, বেড়ে ওঠা গ্রোথ, এবং তাহলে সৃষ্টি ইংরাজি কি অরিজিন, এবং বেড়ে ওঠা ইংরাজি কি গ্রোথ তোমরা জানো, এবং বেঁচে থাকা সার্ভাইভাল এর জন্য আদর্শ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। যদিও সূর্য থেকে প্রাপ্ত তাপের পরিমাণ প্রায় 10% হ্রাস বা বৃদ্ধি ঘটে, তাহলে পৃথিবী আর জীবন ধারণের ক্ষেত্রে থাকবে না। মানে যদি 10% হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে কিন্তু পৃথিবীতে আর জীবন ধারণ যে ক্ষেত্রটা সেটা থাকবে না। তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাবো এবারে আমরা। দেখো ক্লাসটা একটু বড় হচ্ছে, তোমাদের উত্তরগুলো বাই টু বাই লাইন বাই লাইন ডিসকাস করছি, তার জন্য তোমরা পুরো ক্লাসগুলো শুনবে। এখানে আমি অনেক কিছু আলোচনা করছি, বোঝাচ্ছি, ঠিক আছে? স্কিপ না করে পুরোটা দেখবে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিওগুলো দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তার জন্য নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় না। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কিছুদিনের মধ্যে তোমাদের লাইভ ক্লাস আরম্ভ হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে সেভ রাখবে, পুরো ক্লাসগুলো দেখবে কোথাও না স্কিপ করে। অথবা প্রশ্ন দেখো, শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। দেখো কি বলবে, শুক্র আর মঙ্গল গ্রহের দেখো তোমাদের যে সহায়িকা, সেই সহায়িকাতে বিশেষ কিছু পয়েন্ট নেই। উষ্ণতাটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসতে পারে, তোমরা উষ্ণতাটা দিয়ে দেবে। শুক্র গ্রহের উষ্ণতা 465°C, এটি একটি উষ্ণতম গ্রহ। আর মঙ্গলের বলেছে না, এখানে -23°C মঙ্গলের, ঠিক আছে? আবারও বলছি, শুক্র আর মঙ্গলের মধ্যে বলেছি। তারপরে তোমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে যা দিবে যে হচ্ছে তোমার এখানে আর কি রয়েছে, বিশেষ কিছু নেই। তোমাদের টেক্সট বই থেকে তোমরা একটু খুঁটিয়ে এই প্রশ্নটার উত্তরটা একটু তোমরা তৈরি করে নেবে নিজেদের মতন, ঠিক আছে? আর তারপরে দেখো আরও আমি কয়েকটি দিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। উষ্ণতাটা দেবে, একটা হয়ে গেল। তারপরে হচ্ছে তোমার অন্যান্য বৈশিষ্ট্য যেমন দেবে, শুক্র জলে প্রচুর কার্বন ডাই অক্সাইড রয়েছে। মঙ্গলের ক্ষেত্রে দেবে যে মাটিতে লোহা থাকায় একে দেখতে লাল, এই গ্রহে প্রাণের অস্তিত্বের খোঁজ চলছে, এগুলো দিবে। আর তোমরা তোমাদের টেক্সট বই থেকে এই প্রশ্নটা একটু তৈরি করে নেবে। আমরা যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা উত্তরগুলো দেখে নাও, ঠিক আছে? তো দেখে এগুলো থেকে তোমরা তৈরি করে নেবে, ঠিক আছে? অন্যান্য বৈশিষ্ট্যটা আমি ওই পয়েন্টটা আমি এখানে ভালো করে আবার দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নাও। আমি এখানে মার্কিং করে দিচ্ছি, ঠিক আছে? এই যে কার্বন ডাই অক্সাইড থাকায় বেশি উষ্ণ হয়, আর মাটিতে লোহার পরিমাণটা থাকায় একে দেখতে লাল রঙের লাগে, এই গ্রহে প্রাণের খোঁজ চলছে। এটা এখানে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আর তোমরা এটা একটু আবারও বলছি, বই থেকে ম্যানেজ করে নেবে শুধু এই প্রশ্নটা, এই চ্যাপ্টারের, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট দুদাগে দেখো, 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3টি বিষয় দিতে বলেছে, যে কোনো 3টি বিষয় দিলে হবে। এখান থেকে দেখে নাও। প্রথমে আমি সৃষ্টি দেখাচ্ছি এবং আলোচনা করছি। সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর ঘূর্ণায়মান হলে আবর্তন গতি সৃষ্টি হয়। পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথ ধরে সূর্যের চারিদিকে ক্রমাগত প্রদক্ষিণ করলে পরিক্রমণ গতি সৃষ্টি হয়। গতিবেগ দেবে পৃথিবীর আবর্তন গড় গতিবেগ ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার, পৃথিবীর পরিক্রমণ গড় গতিবেগ প্রায় সেকেন্ডে 30 কিমি। সময় দেবে একেবারে পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এই সময়কাল সৌরদিন নামে পরিচিত। তারপরে এক্ষেত্রে লিখবে যে একবার পূর্ণ সূর্য পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই সময়কালকে সৌর বৎসর নামে অভিহিত করা হয়। এখান থেকেই তোমাদের অলরেডি 3টি তৈরি হয়ে গেল। এছাড়াও দেখো প্রভাব দিয়ে দিতে পারো, নামকরণ দিয়ে দিতে পারো। প্রভাব দেবে যে আবর্তন গতির ফলে পৃথিবীতে দিনরাত্রি, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, জীবজগতের সৃষ্টি ইত্যাদি হয়। তারপরে পরিক্রমণ গতির ফলে পৃথিবীর দিনরাত্রি হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন হয়। নামকরণ দিয়ে দিতে পারো। লাস্ট পয়েন্ট, পৃথিবীর আবর্তন গতির ফলে দিন পরিবর্তন ঘটলে বলে একে আনযুক্ত দিন বলা হয়। তারপর দেখো পৃথিবীর পরিক্রমণ গতির ফলে বছরের পরিবর্তন ঘটে বলে একে বার্ষিক গতি বলা হয়। পরবর্তী প্রশ্নে যাব। দেখো অথবার প্রশ্ন, চিত্রসহ অপসুর অনসুরের অবস্থান কিভাবে আসে তা ব্যাখ্যা করো, ঠিক আছে? এখানে এরকম দিতে হবে। দেখো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, এটা তোমাদের ভূমিকা স্বরূপ লিখতে হবে। হলেও
পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে একটি নাভিতে সূর্যের অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে। এটিকে বোঝানো হয় অপসূর অনসূর অবস্থান দিয়ে। এটা গেল তোমাদের ভূমিকাতে এটা তোমাদের লিখতে হবে এখান অবধি, এখান থেকে। তারপরে দেখো নেক্সট, যেমন এবারে অপসূর আর অনসূর দুটো লিখতে হবে। দেখো কিভাবে লিখবা, চিত্রটা দেখতে পাচ্ছ। দেখো পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী, 4 জুলাই মানে 4 জুলাই, ঠিক আছে, পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 15,20,00,000 কিলোমিটার। এই দিনটিকে অপযুক্ত দূরে সূর্যযুক্ত সূর্য অবস্থান বলা হয়। অনসূর অবস্থানটা কি লিখবে না, পরিক্রমণের সময় 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় প্রায় 14,70,00,000 কিলোমিটার। এই দিনটিকে অনসূর বলা হয়। অনুযুক্ত নিকট আর সূর্যযুক্ত সূর্য, ঠিক আছে, অর্থাৎ সূর্যের নিকট অবস্থান বলে। এভাবেই তোমরা উত্তরটা ব্যাখ্যা করে দিবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 3 দাগের প্রশ্ন, প্রচলিত অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে 3টি পার্থক্য। 3টি বলেছে, এখানে দেখো পরপর করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট তোমরা 1 নাম্বার যে পার্থক্যটা দিতে পারো, সংজ্ঞা। বিষয় ঘরে সংজ্ঞা লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, তোমরা এভাবেই সংজ্ঞা করবে। বিষয়ের ঘর করবে প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি লিখবে। আর ইংলিশে যেটা রয়েছে কনভেনশনাল এনার্জি আর নন কনভেনশনাল এনার্জি, এখানে এনার্জি এই শব্দটা উল্লেখ নেই তোমাদের, কিন্তু কনভেনশনাল আর নন কনভেনশনাল লেখা রয়েছে। তোমরা চাইলে এটা লিখতে পারো, না লিখতে পারো ইংলিশেরটা, কিন্তু বাংলাতে প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি লিখতে হবে। সংজ্ঞা দেবে পৃথিবীতে জ্ঞাতব্য যে সকল, জ্ঞাতব্য মানে কি না, পাওয়া যায়, ঠিক আছে, যে সকল শক্তি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে, তাদের তাদের প্রচলিত শক্তি বলা হয়। আর অপ্রচলিত শক্তি কি না, পৃথিবীতে যে সকল শক্তি ব্যবহার বর্তমানে বিশেষ না হলেও ভবিষ্যতে একটি মাত্রাতিরিক্ত ব্যবহৃত হবে, তাদের অপ্রচলিত শক্তি বলে। মানে এখন ব্যবহার হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে তা অতি পরিমাণে ব্যবহৃত হবে, এই জন্য বলা হয়েছে মাত্রাতিরিক্ত, তার জন্য তাকে অপ্রচলিত শক্তি বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্টটা যেটা দিবে, ব্যবহারের ক্ষেত্র কি লিখবে, প্রচলিত শক্তির ক্ষেত্রে, কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে। দেখো এই শক্তিকে হচ্ছে সর্বস্তরে ব্যবহার করা যায় বলে একে বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। আর প্রচলিত শক্তির ক্ষেত্রে এটা লিখলে, অপ্রচলিত শক্তির ক্ষেত্রে কি লিখবে না, এই শক্তিকে সর্বস্তরে ব্যবহার করা যায় না বলে এর বাণিজ্যিক গুরুত্ব কম। এখানে তোমাদের 3টি দিতে বলেছে, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আর একটা দিতে পারো। এছাড়া এই যে পয়েন্টগুলো, এগুলো আমি আলোচনা করে দেবো, এগুলো তোমরা যে যার মতন দিতে পারো। কি বলা রয়েছে দেখো, উপাদান ক্ষমতা ও উৎপাদন ব্যয়। কি বলবে না, এই শক্তি উৎপাদন ক্ষমতা যেমন বেশি তেমনি উৎপাদন ব্যয়ও বেশি, অর্থাৎ প্রচলিত শক্তির ক্ষেত্রে এটা লিখবে। আর অপ্রচলিত শক্তির ক্ষেত্রে কি লিখবে, এই শক্তির উৎপাদন ক্ষমতা যেমন কম তেমনি উৎপাদন ব্যয়ও কম। তারপরে 4 নম্বর পয়েন্ট, এবারে দেখো এগুলো এক্সট্রা বলে দিয়েছি, দেখো কি লিখবে, মানে কি লিখতে পারো আর কি, বন্টন। এই শক্তি সম্পদের উৎসগুলি পৃথিবীতে ভিন্ন অবস্থানে অসমভাবে বন্টিত। প্রচলিত শক্তির ক্ষেত্রে এটা লিখবে, কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে। আর অপ্রচলিত শক্তির ক্ষেত্রে লিখবে, এই শক্তি সম্পদগুলি পৃথিবীর প্রায় সর্বত্র ও সব জায়গায় পাওয়া যায় সহজে আর কি, এটা লিখবে। প্রকৃতি, জলবিদ্যুৎ ব্যতীত অন্য অপ্রচলিত শক্তি অপুনর্ভব ও তাদের সময় সীমিত। এই শক্তি সম্পদ পুনর্ভব ও নবীকরণযোগ্য, এটাই লিখবে। দূষণ, জলবিদ্যুৎ ব্যতীত অন্য ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের সময় পরিবেশ দূষণ ঘটে। এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, তাই এদের পরিবেশের শক্তি বলে। ব্যবহার কি দেবে, এই শক্তি ব্যবহার ক্রমশ কমিয়ে বিকল্প দ্রব্য ব্যবহারের চেষ্টা চলছে, মানে বিকল্প শক্তি, ঠিক আছে, মানে অপ্রচলিত শক্তির। এই শক্তি প্রচলিত শক্তি বিকল্প ও পরিপূরক হয়ে উঠেছে। উৎসগুলো তোমরা দুর্গম অঞ্চলে খনিজ শক্তির উৎসের যোগান দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, দুর্গম অঞ্চলে বিকল্প প্রাকৃতিক শক্তি উৎসের অভাব হয় না, ঠিক আছে, প্রাকৃতিক শক্তির অভাব হয় না। এগুলো তোমরা এগুলোর মধ্যে থেকে সহজ দিকে তোমরা মুখস্থ করে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্নটা দেখে দিচ্ছি, অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। দেখো কি বলা রয়েছে, অথবা প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তৈল বন্টন উল্লেখ করো। কি লিখবে, রাজ্য, উত্তোলক অঞ্চল, উত্তোলক। এখানে 2012 থেকে 13 ডেটা দেওয়া রয়েছে। ডেটা মানে কি জিনিস, তথ্য, বোঝা গেল। দেখো ছত্তিশগড় প্রথম স্থানাধিকারী রাজ্য। কি বলা রয়েছে, ছত্তিশগড়ে কোথায় কোথায় উত্তোলন করা হয়, সুরজাগা জেলা, ঝিলমিল
সোনাহাট, খাসিয়া, বিশ্রামপুর, লক্ষণপুর। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার সিধি জেলার সিঙ্গুলাইয়া। 3 নাম্বার তোমরা স্পেলিং গুলো দেখে নিবে, সিঙ্গাউইলি, ঠিক আছে। 3 নাম্বার কি বিলাসপুর জেলার কোরবা। 4 নাম্বার কোরিয়াগড় জেলার চিরমিরি প্রভৃতি। উত্তরবঙ্গ অঞ্চল 2012 থেকে 13 ডেটা, যেহেতু এটা ছত্তিশগড়ের দিক দিয়ে 1178.30 লক্ষ টন উত্তোলন করা হয় প্রতি মানে 2012 থেকে 13 ডেটা অনুসারে প্রতি বছর। ঝাড়খণ্ড দ্বিতীয় স্থান অধিকারী। কি বলা রয়েছে ঝাড়খণ্ডে কোথায় কোথায় পাওয়া যায়? ধানবাদ জেলার ঝরিয়া বৃহত্তম, ঠিক আছে, ভারতের দিক দিয়ে, ঠিক আছে। নির্ঘরা চিরকুন্ডা বোকরো জেলার বোকারো চন্দ্রপুরা, পলুম জেলার ডালটনগঞ্জ ঔরঙ্গনা। তারপরে দেখো 4 দাগে কি বলা রয়েছে হাজিরাবাগের গিরিডি, ইটখেরি প্রভৃতি। এবারে দেখো 2012-13 ডেটা অনুসারে বা তথ্য অনুসারে বছরে কত উত্তোলন করে? 2794.1 লক্ষ টন। উড়িষ্যা তৃতীয়, তালচের, সুন্দরগড়, সম্বলপুর, ডোঙ্কল, রামপুর, হিনগির এই সমস্ত এলাকায় পাওয়া যায়। আর 2012-13 ডেটা অনুসারে বা তথ্য অনুসারে উত্তোলনের পরিমাণ প্রতি বছর, দেখো উত্তোলনের পরিমাণটা যেটা, এটা আছে উত্তোলনের পরিমাণ 1101, ঠিক আছে, 0.31 লক্ষ মেট্রিক টন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এবারে দেখো বিভাগ তে চলে যাব। আর বিভাগ তে তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়েছে। ম্যাপ পয়েন্টিং এর ওপর আমরা আলাদাভাবে একটা ক্লাস করে দেব, একটা করে ক্লাস করব, ঠিক আছে। ম্যাপ পয়েন্টিং গুলো আলাদাভাবে ক্লাস বের করব, একসঙ্গে বের করছি না, এটা মনে রাখবে। এখানে জাস্ট প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি। ম্যাপ পয়েন্টিংটা আমরা আলাদাভাবে বোঝাবো, ম্যাপ পয়েন্টিং তোমাদের বোঝানো রয়েছে। দেখো কি বলা রয়েছে বিভাগ তে কি বলা রয়েছে, দেখো দুটো প্রশ্ন করতে বলেছে এখানে, যে কোনো দুটি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বলেছে। তো তোমাদের এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো পৃথিবী পৃষ্ঠে সাধারণত 4টি ঋতু চক্রাকার আবর্তন লক্ষ্য করা যায়। চিত্র সহযোগী ঋতুচক্রের বিষয়টি সংক্ষেপে আলোচনা করো, এটাই তোমাদের প্রশ্ন, ঠিক আছে। তো দেখলে প্রশ্নটা, দেখো 5 নম্বরের প্রশ্ন এটা, ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন মনে রাখবে। এখানে দেখো বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত। এখানে উত্তরটা এভাবেই লিখবে তোমরা, ভূমিকা স্বরূপ দিতে পারো এটা, ঠিক আছে, ভূমিকা হিসাবে একটা পয়েন্ট করতে পারো, ভূমিকা, ঠিক আছে। তো কি লিখবে না, বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত এই 4টি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রম ও চক্রাকারে আবর্তিত হচ্ছে, একে ঋতুচক্র বলে। তাহলে এক্ষেত্রে তোমরা ভূমিকাতে যেটা দিলে সংজ্ঞাটা দিলে, ঠিক আছে। এবারে তোমাদেরকে বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল 4টা ঋতু উল্লেখ করতে হবে। দেখো বসন্তকাল কি লিখবে, 21শে মার্চ পৃথিবী তার কক্ষপথে এমন ভাবে অবস্থান আসে যে পৃথিবী উভয় গোলার্ধে সূর্য থেকে কম দূরত্বের অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন উভয় গোলার্ধে সর্বত্র দিন রাত্রি দৈর্ঘ্যের সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়, এটা দিয়ে দিবে। দ্বিতীয় নম্বর যেটা দিবে গ্রীষ্মকাল। দেখো তোমরা যারা না এখান থেকে বুঝতে পারছো, তোমাদের উদ্দেশ্যে আমি এই জন্য মুখে রিডিং আকারে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি, যাতে তোমরা শুনেও লিখে নিতে পারো। বোঝা গেল? সব রকমের ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের। দেখো 21শে মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে পারে। এরপর 21শে জুন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উত্তরায়ণের শেষ সীমা এর উপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে দিনের পরিমাণ বেশি হয়। একে বলা হয় সূর্যের উত্তর আয়ন্তন দিবস, ঠিক আছে, উত্তর আয়ন্ত দিবস মনে রাখবে। তারপরে দেখো বা কর্কটক্রান্তি, যেটাকে সংক্ষেপে বলা হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা ঘটে বা পরিলক্ষিত হয়। এই সময় তাতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। বিপরীতধর্মী অবস্থা যেহেতু, তার জন্য ঋতুও বিপরীত হয়, মনে রাখবে। এরপর দেখো শরৎকাল, এবং এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, চক্রাকার যে পরিবর্তনটা, এটাই তোমাদের ছবি বা চিত্র যাই বলো না কেন। দেখো কি বলা রয়েছে, শরৎকাল 21শে জুনের পর থেকে সূর্য দক্ষিণায়ন শুরু হয়, সূর্যের আর কি, এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধে ক্রমশ সূর্যের পূর্ববর্তী ও দক্ষিণ গোলার্ধে ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে।
এইভাবে 23শে সেপ্টেম্বর পৃথিবীতে উভয় গোলার্ধে আবার সূর্য থেকে সমান দূরত্বের অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পতিত হয়। এই দিন পৃথিবী সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্যের সমান হয়। এই সময় উত্তর গোলার্ধ শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধ বসন্তকাল দেখা যায়। শীতকাল এই প্রসঙ্গে তোমাদেরকে কি লিখতে হবে এখান থেকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথে এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধ ক্রমশ দিন বড় হয় ও রাত্রি ছোট হতে থাকে। এভাবে চলতে চলতে 22শে ডিসেম্বর সূর্যকিরণ মকরক্রান্তি অর্থাৎ দক্ষিণায়নের শেষ সীমার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং রাত্রি সবচেয়ে ছোট্ট হয়। আবার 14 ঘন্টা দিন ও 10 ঘন্টা রাত্রি হয়। তাহলে এই দিন সময়টা কত থাকে এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, এই যে এখানটায় দেখো 14 ঘন্টা দিন, 14 ঘন্টা দিন আর রাত্রি থাকে 10 ঘন্টা, মনে রাখবে। তারপরে দেখো কি বলা রয়েছে, 22শে ডিসেম্বরকে বলা হয় তার জন্য দক্ষিণ আনন্তন দিবস বা মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, ঠিক আছে। যা আজকের হচ্ছে তোমার পড়েছে তিথি অনুসারে, কিন্তু আজকের ডেটটা হচ্ছে তোমার আজকে পড়েছে 14ই জানুয়ারি আজকের ডেট, কিন্তু 2025 সাল, কিন্তু হিসেব মতন এই যে এখানে হিসেব মতন তোমাদের বইতে এখানে এই ডেটটা লেখা রয়েছে, বোঝা গেল। তারপর দেখো উত্তর গোলার্ধের অবস্থা হয় ঠিক এর বিপরীত। এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয়। তারপরে থেকেই আবার পৃথিবী উত্তর গোলার্ধে সূর্য নিকটবর্তী হয় এবং দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে এর দূরত্ব সরতে থাকে। 21শে মার্চ আবার পৃথিবী সর্বত্র দিন রাত্রি সমান হয়। এভাবেই একটি ঋতুর চক্র সম্পন্ন হয়, বোঝা গেল। তারপর দেখো নেক্সট প্রশ্নগুলো দেখবো বিভাগ নেক্সট 2 দাগের প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে বিজ্ঞানসম্মতভাবে সম্পদের ব্যবহার আবশ্যক। কি কি উপায় অবলম্বন করে এই সম্পদ সংরক্ষণ করা যাবে বলে তুমি মনে করো? নিজের ভাষায় গুছিয়ে লেখো। 5 নাম্বার রয়েছে প্রশ্নটা। তারপরে তোমাদের ম্যাপ পয়েন্টিং ছিল, ম্যাপ পয়েন্টিংগুলো আমরা আলাদাভাবে ক্লাস করব। আচ্ছা, তোমাদের সম্পদ সংরক্ষণ বলে এরকম ফার্স্ট একটা পয়েন্ট দিতে হবে। এই প্রশ্নটার উত্তর আমরা আলোচনা করে শেষ করব। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখো। কি বলা রয়েছে দেখো, অধ্যাপক জিমারম্যানের মতে, তাহলে অধ্যাপক জিমারম্যান ইনার মতে কি আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্ম যেভাবে ভোগের নিয়ন্ত্রককে সংরক্ষণ করে, এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথাপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মতভাবে উপায়ে ব্যবহার করে সম্পদ সংরক্ষণ বলা হয়। তাহলে কি হলো, আরেকবার বলছি, অধ্যাপক জিমারম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথাপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলা হয়। সম্পদ সংরক্ষণ পদ্ধতি অর্থাৎ ভেরিয়াস মেথডেড অফ রিসোর্স কনভেনশন। কি বলা রয়েছে দেখো, আধুনিক যুগে নানান রকমের বিচার বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষার পর সম্পদ সংরক্ষণ নিম্নলিখিত পদ্ধতিগুলি আবিষ্কৃত হয়েছে, যথা কি সম্পদের অতি ব্যবহার কমানো। সম্পদকে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হলে সম্পদের অতি ব্যবহার কমানো দরকার। পূর্ণচ্ছেদ। ইউরোপে ও উত্তর আমেরিকার মতন উন্নত দেশগুলি মাথাপিছু ধাতব ও শক্তি সম্পদের ব্যবহার খুব বেশি। তারপরে পূর্ণচ্ছেদ দেবে, এই ব্যবহারের পরিমাণ যথোপযুক্ত হলে বঞ্চিত সম্পদ আরও দীর্ঘস্থায়ী হবে। পূর্ণচ্ছেদ দেবে। 2 নম্বর পয়েন্ট তোমরা দেবে দ্রব্যের রূপান্তর ঘটিয়ে ব্যবহার। লিখে কি লিখবে, কোনো দ্রব্যকে সরাসরি ব্যবহার না করে রূপান্তর ঘটিয়ে তাদের ব্যবহার করলে কম জিনিস থেকে বেশি কাজ পাওয়া যায়। উদাহরণ হিসাবে বলা যায়, কয়লা অথবা খনিজ তৈল সরাসরি ব্যবহার করলে যেখানে বেশি খরচ হয় সেখানে বিদ্যুৎ তৈরি করে ব্যবহার করলে খরচ অনেক কম হবে। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, ফলে সম্পদ সাশ্রয় হয়ে থাকবে। 3 নম্বর পয়েন্ট তোমরা দিতে পারো অপচয় বন্ধ করা। সম্পদ আহরণের সময় একটা বড় অংশ প্রথমেই নষ্ট করা হয়। অরণ্য থেকে কাঠ আহরণের সময় একটা বড় অংশ বনে পড়ে থাকে এবং পরিবহনের সময় নষ্ট হয়। এছাড়া লৌহ আকরিক কয়লা খনিজ সম্পদ উত্তোলনের সময় তাদের বেশ কিছু অংশ ধুলোয় পরিণত হয়ে নষ্ট হয়ে যায়। এভাবেই সম্পদ যাতে নষ্ট না হয় তার বিভিন্ন দিকগুলো লক্ষ্য রাখা উচিত। তারপরে পয়েন্ট দেবে 4 নম্বর পয়েন্ট, উৎপাদন ও ভোগের মধ্যে ক্ষমতা।
কি দিবে? সম্পদের উৎপাদন এবং ভোগের মধ্যে ক্ষমতা রক্ষা করা দরকার। যে কোনো সম্পদের ক্ষেত্রে উৎপাদন ও যেভাবে মানে ভোগের মধ্যে ক্ষমতা না থাকলে ক্রমশ ওই সম্পদ নিঃশেষিত হবে। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে কাষ্ঠের উৎপাদন ও ভোগের মধ্যে ক্ষমতা না থাকলে থাকার দরুন বহু বনভূমি নিশ্চিহ্ন হয়ে আছে। পরবর্তী পয়েন্ট 5 নাম্বার পয়েন্ট কি দিবে? জৈব সম্পদের উৎপাদন বৃদ্ধি। তোমাদের এখানে 5 নাম্বারের প্রশ্ন যেহেতু 5টা থেকে 6টা পয়েন্ট দিলে হবে। বোঝা গেল? দেখো কি লিখবে? জৈব সম্পদ অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ এবং প্রাণীকুল মোট উৎপাদন বৃদ্ধির অবস্থা করা সম্ভব হলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। অরণ্য সৃষ্টি করে কৃষি ব্যবস্থা ও পশুপালনের প্রসার ঘটিয়ে এবং সামুদ্রিক জৈব সম্পদের উৎপাদন বাড়িয়ে সম্পদের উৎপাদন বৃদ্ধি করা যায়। পরবর্তী পয়েন্ট 6 নম্বর পয়েন্ট কি দিবে? অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু সম্পদগুলির বিকল্প ব্যবহার। কয়লা, আকরিক লৌহ, খনিজ তেল ইত্যাদি অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু সম্পদের বিকল্প। সম্পদগুলির ব্যবহার করা উচিত। কয়লা বদলে কাঠকয়লা এবং খনিজ তৈলগুলি বদলে জলবিদ্যুৎ ব্যবহার করা দরকার। ফলে ওই সব সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং সংরক্ষণ সহজ হবে। সম্পদের কার্যকারিতার ক্ষমতাকে পরিপূর্ণরূপে ব্যবহার। 7 নাম্বার পয়েন্ট কি দিবে? দেখো সম্পদের কার্যকারী ক্ষমতাকে পরিপূর্ণ ব্যবহার করা দরকার। উদাহরণ হিসাবে বলা যায় মৃত্তিকার উর্বর শক্তিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য সস্তাবর্তন কৃষি পদ্ধতি অবস্থান করা প্রয়োজন। এর ফলে সম্পদের উৎপাদন বৃদ্ধি পায় এবং সহজেই তা সংরক্ষণ করা যায়। এই পয়েন্টগুলো দিয়ে দিবে। আর একটা পয়েন্ট ছিল আমি বলছি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা পয়েন্ট লাস্ট পয়েন্ট আছে, এটা বলে দিচ্ছি, দেখে নাও। সম্পদে এটা সম্পদ সংরক্ষণে চেতনা সৃষ্টি। সর্বশেষ পয়েন্ট দিয়ে তোমরা এটা দিয়ে দেবে এবং লেখাটা শেষ করবে। এই পয়েন্টগুলোর থেকে তোমরা যে যার সুবিধা মতন মুখস্থ রাখবে, ঠিক আছে? দেখো কি বলা হয়েছে, সবশেষে বলা যায় সম্পদ সংরক্ষণ চেতনা সৃষ্টি হলো সম্পদ সংরক্ষণের সর্বশ্রেষ্ঠ উপায়। এই কারণে সর্বপ্রথম সম্পদ সংরক্ষণের জন্য সমযোজী চেতনা সৃষ্টি করা প্রয়োজন। ইউরোপ এবং আমেরিকার মতো শিল্পোন্নত দেশগুলি আবর্জনার সঙ্গে প্রচুর ধাতব পদার্থ ফেলে দেয়। ফলে এই সকল ধাতব পদার্থ চিরতরে নষ্ট হয়। সুতরাং যাতে কোনো রকম ধাতব পদার্থ আবর্জনার সঙ্গে ফেলে না দেওয়া হয় সেদিকে দৃষ্টি রাখা দরকার। তো এই ছিল টোটাল তোমাদের এই চ্যাপ্টারের সলিউশন। আমরা করিয়ে দিলাম উত্তর সমেত। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লাস সেভ রাখবে। কোথাও যদি ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি এবং আমার টিম রিপ্লাই দেবো।